আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের ৪১ নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। গায়ক বলে কথা, একটু একটু তো ব্যস্ত থাকবেই। মীরা ফোন এগিয়ে দিয়ে বলল, তোমার তো এই বিয়ে, ভালোবাসা, প্রেম ফোবিয়া ছিল, তাহলে এখন এসব কিভাবে হলো? আধার ফোনটা নিয়ে আলোর ছবির দিকে তাকিয়ে থেকে বলল, বিয়ে তো শুধুমাত্র দাদাজানের জন্য করেছি। মানে তুমি বলতে চাচ্ছ আলোকে ভালোবাসো না? আধার আনমনে হেসে বলল, ভালোবাসলে যদি আবার তাকে হারিয়ে ফেলি তখন? মীরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠেই বলল, তোমার অতীত নিয়ে আমি কিছুই বলবো না ভাইয়া, কারণ এই ভালোবাসার জন্যই আমার ভাইয়া না মরে বেঁচে আছে। তবে সবাই তো বেঈমান নয়। আর তোমার অতীতে যা যা হয়েছে সেগুলো যদি বর্তমানে আবারও হবে না সেটা তো না। আইনও তুমি ভালোবাসতে ভয় পাও, শুধু ভাবো ভালোবাসলেই বুঝি তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি তো দাদাজানকে ভালোবাসো, উনি তো তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তাহলে তুমি এই মেয়েটাকে কেন ভালোবাসছো না? একবার নিজের ভয়কে কাটিয়ে একটু ভালোবেসে দেখো ভাইয়া, তখন বুঝবে আসল ভালোবাসা ঠিক কতটা শান্তির। আধার ফোন পকেটে ভরে কপাল কুঁচকে বলল, এইসব ভালোবাসার জ্ঞান আমাকে না দে, তোর ভাইকে দে। ওরও যতদূর সম্ভব বিয়ে দেওয়ার ব্যবস্থা কর, নয়তো সারা জীবন দেবদাস হয়ে থাকবে। কম তো চেষ্টা করছি না ভাইয়া, কিন্তু কি করব বলো? বড় ভাই কিছুতেই ওই ছলনাময়কে ভুলতে পারছে না, আর না নিজের আশেপাশে কোনো মেয়েকে ঘেঁষতে দেয়। আধার তাচ্ছিল্য সুরে বলল, এই জন্য আমি ভালোবাসা বিশ্বাস করি না। এটা শুধু মানুষকে ধ্বংসই করতে পারে, যেমনটা আমার আদরের একমাত্র বোনকে শেষ করে দিয়েছে। মীরা হেসে বলল, আর এখন তোমার পালা। আদার হেসে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, আদার খান কখনো কাউকে ভালোবাসবেই না, নিজের বউকেও না। মীরার কথা শুনে আধার চুপ হয়ে গেল। এটা দেখে মেয়েটা শব্দ করে হেসে উঠে বলল, তুমি মানো বা না মানো, বাট আই অ্যাম শিওর তুমি একটু হলো ওই মেয়েটার প্রেমে পড়েছ। শুধু এটা মানতে চাচ্ছ না, আর না নিজের মুখে স্বীকার করছো। আধার বিরক্তিতে বলল, এমন কিছুই না। মীরা মুখ ভিংচি কেটে বলল, সেটা দেখা যাবে ভবিষ্যৎ। রেস্টুরেন্ট থেকে ডিনার করে এসে আলো গাড়িতে উঠে বসলো। মেঘলা উঠে বসতেই রোহিত আলোর উদ্দেশ্যে বলল, কানে ইয়ারফোন গুজে চোখ বন্ধ করে থাক পাক্কা 30 মিনিট। আলো ভকুসকে জানতে চাইলো, কেন? তোর আপুকে চুম খাবো তাই। ভাইয়ের কথা শুনে আলো খুক খুক করে কেসে উঠে তড়িঘড়ি করে কানে ইয়ারফোন গুজে চেহারার সামনে ওড়না দিয়ে ঢেকে চোখ মুখ বন্ধ করে নিয়ে বলল, এবার ঠিক আছে। রোহিত হেসে বলল, একদম পারফেক্ট। অন্যদিকে মেঘলা কয়েকটা ধুমাধুমি বসিয়ে দিল স্বামী পিঠে। রোহিত হাসতে হাসতে মেয়েটাকে নিজের কুলে উপরে টেনে নিল। গাড়ির ভিতরে আলো নিভিয়ে শাড়ির আঁচল ভেদ করে কোমর চেপে ধরতেই মেঘলা হাঁসফাঁস করে বলল, এটা কিন্তু ঠিক নয়। মেয়েটা এখন কি ভাবছে? হুশ, ও কিছু মাইন্ড করেনি। আর তুই আমার প্রেমিকা না, বউ হোস আমার। সবার সামনে 3 কবুল বলে তোকে বিয়ে করেছি, তোর পর সম্পূর্ণ হালাল অধিকার রয়েছে আমার। মেঘলা কি বলবে বুঝতে পারলো না, তাকে আর কিছু বলার সুযোগও দিল না রোহিত। সে পরম আবেশে প্রিয়তমার উষ্ঠপুষ্টে নিজের দখলে নিল। দীর্ঘক্ষণ এক চুম্বনের পর উষ্ঠদয় ছেড়ে আলতো করে কপালে কপালে ঠেকিয়ে দিল রোহিত। দুইজনে হাঁপাচ্ছে। মেঘলা লাজও খেয়েছে, চোখ বুজে নিল। রোহিত কপালে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, তোরে অনেক ভালোবাসি মেঘ। মেঘলার রক্তিম ফুলে ওঠা ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। সেও ফিসফিসিয়ে বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি রোহিত। প্রাপ্তির হাসি হাসল রোহিত। সে আর একটুখানি ভালোবাসার মানুষটিকে আদর করে দিয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে বসে থাকলো। এখন চলো, অনেক রাত হয়ে এসেছে, সবাই চিন্তা করবে তো। রোহিত মেঘলাকে ছেড়ে দিল। মেয়েটা সিটে এসে নিজের পরনে এলোমেলো হয়ে যাওয়া শাড়ি ঠিক করে নিল। রোহিত আলো জ্বালিয়ে পিছনে তাকায়, হাত বাড়িয়ে বোনের চেহারা থেকে ওড়না সরিয়ে দেখে আলো ঘুমিয়ে গেছে। রোহিত কিছু না বলে কান থেকে ইয়ারফোন খুলে রেখে দিল। গাড়ি স্টার্ট দেওয়া নেনো সেকেন্ডের মতোই আলোর ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে আশেপাশে তাকায়। পরিস্থিতি বুঝতে পেরে চুপচাপ নিজের হাতে চুরির দিকে তাকিয়ে বসে থাকলো। বুঝলে রোহিত, আমার ননদিনী তার স্বামীকে প্রচুর মিস করছে, তাই তো বারবার স্বামীর দেওয়া চুরি দেখছে। এই কথা বলে ঠোঁট টিপে হাসলো মেঘলা। রোহিত লুকিং গ্লাসে তাকিয়ে বলল, তুই চাইলে আমি এখনই তোর খান বাড়িতে নিয়ে যেতে পারি, যাবি? আমাকে বিরক্ত না করে নিজের বউকে বিরক্ত করো। আর আমি কোথায় যাচ্ছি না, চুপচাপ বাড়ি চলো। রোহিত ঠোঁট কামড়ে হেসে আর কিছু বলল না। গাড়ি স্পিড বাড়িয়ে ছুটে চলল নির্জন রাস্তা দিয়ে। ঠিক তখনই ঘটে গেল এক অঘটন। এক বিশাল বড় ট্রাক এলোমেলোভাবে ধেয়ে আসছে। হয়তো গাড়ির ড্রাইভার নেশাগ্রস্ত, তাই তো এমনভাবে ড্রাইভ করছে। রোহিত চমকে উঠে তড়িঘড়ি করে গাড়ি স্টিয়ারিং ঘোরাতে যাবে। ঠিক তখন ওই ট্রাকটি সজোরে ধাক্কা মেরে দিল তাদের গাড়িতে। সঙ্গে সঙ্গে কালো রঙের গাড়িটা উল্টে পাল্টে দুমড়ে মুচড়ে গেল। ধাক্কা এতটাই জোরে ছিল যে গাড়ি উল্টে হয়ে বিকট শব্দ তুলে রাস্তার পাশে খাদে পড়ে যায়। মুহূর্তেই ভেঙে চুরে যাওয়া জানলার মাঝে একখানা চুরি পরিহিত রক্তাক্ত হাত অবলায় আছড়ে পড়ল। আধারাজ ভার্সিটি শেষে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে ওই দিন যেতে পারেনি, কারণ দাদাজান গ্রাম থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই সে আলোকে নিতে আসতে পারেনি। আর এই বজ্জাত মেয়েটাও খান বাড়িতে যায়নি, এমনকি ভার্সিটিতেও আসেনি। সে কল দিয়েছে গতকাল।
কিন্তু কেউ কল ধরেনি। আর না পরবর্তীতে তাকে কল দেওয়া হয়েছে। 3 দিন পর অবশেষে সে তার বউয়ের কাছে যাচ্ছে। আধার মনে মনে ভেবে নিয়েছে এখানে গিয়ে মেয়েটাকে কয়েকটা কথা শোনাবে, সাথে কান দুটো মতলে দিবে। সে না হয় আসতে পারেনি, তাই বলে কি মেয়েটাও ফিরবে না? এই পাজি মেয়েটা দিন দিন আরও ঘাড়তেরা হয়ে যাচ্ছে। এইটাকে তাড়াতাড়ি সোজা করতেই হবে, নয়তো ভবিষ্যতে তাকে আরও জ্বালিয়ে খাবে। আধার এইসব ভেবে আনমনে হাসলো। মাত্র 5 দিন মেয়েটাকে দেখেনি, অথচ তার মনে হচ্ছে 5 বছর ধরে দেখেনি। আধার আসার পথে ফুলের দোকান থেকে দুলন চাপা ফুল নিয়েছে। এটা নাকি মেয়েটার প্রিয় ফুল। আধা ঠুটে কামড়ে স্টিয়ারিং ঘুরিয়ে রহমানবাড়ি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। গাড়ি থেকে নামতে তার নজর সর্বপ্রথম গেল বাগানে থাকা একটি কবরের উপর। দেখে বোঝা যাচ্ছে সদ্য কাউকে কবর দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে আধার কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই কবরটা তো এখানে ছিল না, তাহলে এখন কিভাবে এলো? আর কাকে কবর দেওয়া হয়েছে? এই 5 দিনের মতো এমন কি ঘটেছে তাকে কেউ কিছু বলেনি কেন? আধারের হৃদয়টা কেমন করে উঠল। সে বড় বড় পা ফেলে বাড়ির ভিতরে যেতে চাইলে সিকিউরিটি গার্ড এসে জানালেন ভিতরে কেউ নেই। আধার থেমে গিয়ে পিছন ফিরে সিকিউরিটি গার্ডকে ওই কবরটা দেখিয়ে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, ওটা কার কবর? রহিম মিয়া দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, এই বাড়ির একমাত্র ছেলের। মুহূর্তে আধারে মাথায় আকাশ ভেঙে পড়ল। এই বাড়ির একমাত্র ছেলে মানে রোহিত? কিন্তু কিন্তু এসব কিভাবে হলো? কয়দিন আগেই না ছেলেটার বিয়ে হলো, তাহলে এখন এসব? আধার উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল এটা কিভাবে হয়েছে, আর বাড়ির সবাই কোথায়? 3 দিন আগে রোহিত বাবা তার বউকে নিয়ে ঘুরতে গিয়েছিল। রাতে ফেরার পথে ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়। আর রোহিত বাবাকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। পরিবারের সবাই সিটি হাসপাতালে আছে। আধার আর দাঁড়ালো না, গাড়ি নিয়ে মুহূর্তে ছুটে গেল হাসপাতালের উদ্দেশ্য। ছেলেটা অকাল মৃত্যুতে তার বুকটা ফেটে যাচ্ছে। কিছুদিন আগে কত খুশি ছিল নিজের ভালোবাসার মানুষটিকে বউ হিসেবে পাওয়ার জন্য, অথচ এক ঝটকায় সব কিছু শেষ হয়ে গেল। ছেলেটার আর প্রিয় মানুষটির সাথে সংসার করা হলো না। সিটি হাসপাতালে পৌঁছে ইনফরমেশন ডেস্ক থেকে খোঁজ নিয়ে আইসিইউর দিকে বড় বড় পা ফেলে যায় আধার। কিছু দূর এগিয়ে আসতে দেখতে পেল সবাই রুমের বাইরে ছৌ মেরে বসে আছে। আধারে এলোমেলো দৃষ্টি আলোকে খুঁজে চলল, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পেল না। আচ্ছা, ওই মেয়েটা কোথায় গেছে? আধারকে দেখে এখানে কেউ কিছু বলল না। আধার কি বলবে ভাষা খুঁজে পেল না। সে নিজেই তো শকড। এমন কিছু হতে পারে সেটা কখনো কল্পনাও করেনি। তবু সে নিজেকে সামলিয়ে আস্তে ধীরে হেঁটে ছায়ার পাশে গিয়ে দাঁড়ায়। তারপর কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, তোমার আপু কোথায়? না মানে তাকে দেখছি না যে? দুলা ভাইয়ের কথা শুনে ছায়া চোখে মুখে ভরে উঠল। সে কোনো মতো নিজেকে কান্না আটকে এগিয়ে বলল, আসুন আমার সাথে। আধার কপাল কুঁচকে মেয়েটার সাথে যেতে শুরু করলো। আর একটি আইসিইউয়ের সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে অবজারভেশন এন্ডোডোর দিকে ইশারা করে কাঁপা কাঁপা গলায় বলল, ওই যে আমার আপু ওখানে। আধার চমকে উঠে সেই দিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে 404 ভোল্টে ঝটকা খেল। কেবিনের ভেতরে বেডের উপর নিস্তব্ধ হয়ে শুয়ে আছে আলো। মেয়েটার মাথা, হাত পা থেকে শুরু করে সব জায়গায় ব্যান্ডেজে পেঁচিয়ে রাখা, মুখে অক্সিজেন মাস্ক, এক হাতে রক্ত ও অন্য হাতে স্যালাইন চলছে। পাশে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি রয়েছে, হার্টবিট মাপার মেশিন। মেয়েটার হার্টবিট কম। আলোকে এই অবস্থায় দেখে আধা ঠোঁট কামড়ে ধরল। অনুভব করতে পারছে তার বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কেউ হৃদয়টা খামচে ধরেছে। সে তো মেয়েটাকে সুস্থ অবস্থায় রেখে গিয়েছিল, তাহলে এখন কেন মেয়েটার এই করুণ অবস্থা? গাড়িতে শুধু ভাই আর ভাবি ছিল না, আপু ছিল। 3 দিন হয়ে যাচ্ছে, অথচ আপুর জ্ঞান ফিরেনি। ছায়ার কথা শুনে আধার এক হাতে মাথা চেপে ধরে দেয়ালে হাত রাখলো। মেয়েটা হাসপাতালে 3 দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করছে, অথচ সে কি না আরামে বাড়িতে বসেছিল? একবারের জন্য কারো থেকে সামান্য খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। উল্টো মেয়েটাকে মনে মনে বকে এসেছে। আধার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার যে কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে। এরই মধ্যে কারো চিৎকার আওয়াজ শুনে চমকে উঠল। গলাটা বেশ পরিচিত মনে হলো। সে আর ছায়া তড়িঘড়ি করে আগের আইসিইউয়ের দিকে গেল। কেবিনের ভিতর থেকে 2 জন ওয়ার্ড বয় নিঃশব্দে স্ট্রেচারে করে মেঘলার নিতর ক্ষতবিক্ষত দেহটাকে নিয়ে এসে পরিবারের সবার সামনে রাখল। কে একজন ধীরে হাতে চেহারার উপর থেকে সাদা চাদরটা সরিয়ে দিতে আর্তনাদ করে উঠল। মিসেস রাজিয়া শেখ। নিজের আদরের মেয়ের ক্ষতবিক্ষত নিষ্পাপ মুখটা দেখে তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মেঘলার শীতল দেহটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। আর সেই কান্নায় হাসপাতালে করিডোরের বাতাস যেন ভারী হয়ে উঠল। দীর্ঘ 3 দিনের অসম লড়াই আর অসহনীয় শারীরিক যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে মেঘলা। অথচ তার স্বামী স্ত্রী কেউই জানল না একে অপরের মৃত্যুর কথা। মেয়েটার হাতের মেহেদি মুছে যাওয়ার আগেই সে নিজের এই দুনিয়া থেকে মুছে গেল। মুহূর্তেই হাসপাতালে কান্নার রোল পড়ে যায়। আধার স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
তার শূন্য চোখে দৃষ্টি মেঘলার মুখের দিকে লিপিবদ্ধ। এমনই একটা দিনে তো তার বোনটাও এইভাবে তাকে ছেড়ে চলে গিয়েছিল, শুধু পরিস্থিতি আলাদা ছিল। চোখের সামনে অতীতের কিছু দৃশ্য ভেসে উঠতে আধার দুহাতে নিজের মাথা চেপে ধরল। সে মানতে পারছে না, রোহিত ও মেঘলার মৃত্যু, সে তো একটু হলেই এদের সাথে মিশেছে, এই পরিবারের সবার সাথে তার সম্পর্ক রয়েছে, অথচ একটা সুন্দর পরিবার এক মুহূর্তের মধ্যে ভেঙে গেল। ডক্টর ডক্টর একজন নার্স হন্তদন্ত হয়ে ছুটে আসছে আর ডাক্তারকে ডাকছে। ডাক্তার এগিয়ে এলে নার্সটি ভয়ার্ত কণ্ঠে বলল, আইসিইউয়ের ওই পেশেন্টের অবস্থা খারাপ, ওনার হৃদয় স্পন্দন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এই কথা শোনা মাত্র আলেয়া রহমান জ্ঞান হারিয়ে ফেললেন। মতিউর রহমান নিজের বুক চেপে ধরে ধপ করে ফ্লোরে বসে পড়লেন। মাহবুব রহমান ও নীলিমা রহমান ছেলের বৌমাকে হারিয়ে আগে থেকেই ভেঙে পড়েছিলেন, এখন আবার আরেকজনকে হারাতে বসে তারা নিজেদের সামলাতে পারলেন না। ফ্লোরের মাঝে বসে নীলিমা রহমান হাউমাউ করে কেঁদে উঠে বিলাপ করতে শুরু করলেন। তাদের সুখের পরিবারটা শেষ হয়ে গেল। ছায়া মায়া এত সুখ সইতে পারল না। মুহূর্তে দুই বোন শক্ত মেঝেতে লুটিয়ে পড়ল। এইদিকে মোহিত পাথর হয়ে আছে, বোন ভাইকে হারিয়ে ছেলেটা কথাও বলতে ভুলে গেছে, এখন আবার আরেক বোনকে হারাতে চলেছে। সে নিজের কষ্টকে চেপে রেখে পরিবার সবাইকে সামলানোর চেষ্টা করলো আর ছায়া মায়াকে দ্রুত কেবিনে শিফট করিয়ে দিল। ডাক্তারের পিছু পিছু আধারে ছুটে এসেছে। তার ভিতরে প্রবেশ করার অনুমতি না থাকলেও বাইরে অবজারভেশন উইন্ডোর সামনে দাঁড়িয়েছে। এক হাত গ্লাসের মাঝে রেখে অন্য হাতে নিজের বুকটা চেপে ধরল। বাইরে রিসিপশনে ভিড় আর কোলাহল থাকলেও আইসিইউর গ্লাসের ওপাশে সব থমকে আছে। মনিটরের সবুজ রেখাটা আর এখন আগের মতো নড়ছে না, বরং ক্লান্ত হয়ে ধীর পায়ে এগোচ্ছে। হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দের নিস্তবতা ভেঙে গেল। ডিজিটাল স্ক্রিনের সংখ্যাটা দ্রুত কমছে, 42, 38, 35। ডাক্তার দ্রুত আলোর চোখের মনি আর পাল চেক করে নার্সকের দিকে তাকিয়ে ছোটো করে বললেন, মিডিফিল্ডারটা নিয়ে আসুন জলদি। মুহূর্তের মতো নার্স মেশিনটা এগিয়ে দিলেন। পেডেল দুটিতে জেল মেখে ঘষে নিয়ে ডক্টর আলোর বুকে নির্দিষ্ট স্থানে স্থাপন করলেন। উচ্চ ভোল্টেজের সেই বৈদ্যুতিক শক স্পর্শ করা মাত্রই আলোর নিতর দেহ শরীর একবার ঝটকা দিয়ে সজোরে বিছানা থেকে উপরে উঠে এলো। মেশিন সরাতে নিস্তেজ শরীরটা আবার বেডের উপর আশ্রে পড়ল। ডক্টর মনিটরের দিকে এক পলক তাকিয়ে আবার একই প্রতিক্রিয়া শক দিলেন। যান্ত্রিক এই শব্দের সাথে মেয়েটার ছোটো শরীরটা বারবার কেঁপে উঠছে। কয়েকবার চেষ্টার পর একসময় মনিটরে সেই সোজা হয়ে যাওয়া রেখাটা হঠাৎই মৃদু কেঁপে উঠল। একটা ছন্দ ফিরে আসতেই কেবিনে উপস্থিত সবার চোখে মুখে দীর্ঘক্ষণ পর স্বস্তির আভা দেখা দিল। তবে আলোর হৃদয় স্পন্দন এখনও স্বাভাবিক নয়, অত্যন্ত ক্ষীণ আর ধীর লয়ে তার হার্টবিট করতে শুরু করেছে। মৃত্যুর দুয়ার থেকে মেয়েটা ফিরে এলেও বিপদ এখনও পুরোপুরি কাটেনি। ডক্টর একটা ইঞ্জেকশন পুশ করে আবার পেশেন্টকে চেক আপ করে নার্সকে কিছু বলে বেরিয়ে এলেন। ওনাকে দেখা মাত্রই আধার এলোমেলো পেয়ে এগিয়ে এসে ওই স্পষ্ট স্বরে জিজ্ঞেস করলেন, ও বাঁচবে তো ডক্টর, নাকি সবার মতো আমাকে ছেড়ে চলে যাবে ওই নিষ্ঠুর আকাশের বুকে? ডাক্তার সাহেব আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আমি এখন শিওর কিছু বলতে পারছি না, কারণ ওনার লাইফ এখন রিস্কে রয়েছে। কিন্তু গাড়ির ব্যাক সিটে থাকলেও মাথায় বেশ গুরুতরভাবে আঘাত পেয়েছে। এই মাথার আঘাত পাওয়ার ফলে মেঘলার নামে পেশেন্টের মৃত্যু হয়েছে। আমার যথাসম্ভব চেষ্টা করেছি ওনাকে বাঁচাতে, কিন্তু শেষমেশ আমাদের হাতে কিছুই ছিল না। এখন উপরওয়ালার কাছে প্রার্থনা করুন এই পেশেন্টের জ্ঞান যেন ফিরে এবং হার্টবিট অস্বাভাবিক না হয়। আর একবার যদি এমন হয় তাহলে ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না, কারণ দ্বিতীয়বার ওনার শরীরে বৈদ্যুতিক শক নেওয়ার জন্য উপযুক্ত নয়। চলবে গাইস, পরবর্তী পার্ট বেশি করে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই জলদি 7:30 আমার মেন চ্যানেল ভয়েস অফ জামিল অফিসিয়ালে চলে আসবেন, তাহলে আর আপনাদের গল্প খুঁজতে কষ্ট হবে না, সহজেই পেয়ে যাবেন।